ওয়েলকাম টু RM বায়োলজি। তোমরা যেমনটি কমিউনিটি পোস্ট থেকে জেনেছো যে তোমাদের জন্য আমি আজকে থেকে শুরু করতে চলেছি WBJEE মক টেস্ট 2024-এর যে মক পরীক্ষা তোমরা দেবে তার জন্য কেমিস্ট্রি ফিজিক্সের মক টেস্ট। তো আজকের প্রথম মক টেস্ট পেপার এবং এখানে তোমরা 30টা প্রশ্ন পাবে ক্যাটাগরি 1-এর সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি বাজিয়ে দাও। পরীক্ষার আগে কিন্তু প্রায় 15টার মতো আমি তোমাদের মক টেস্ট করাবো ফিজিক্স কেমিস্ট্রিতে। তো দেখো, প্রথম প্রশ্ন আছে কোন ক্ষেত্রে পরমাণুর সংখ্যা সর্বোচ্চ। এক্ষেত্রে উত্তরটি কী হয়ে যাবে? উত্তরটি হয়ে যাবে কিন্তু 0.51 গ্রাম NH3। এক্ষেত্রে তোমরা কীভাবে করতে পারবে আমি একটা দেখিয়ে দিচ্ছি, বাকি অপশানগুলো তোমরা নিজেরাই দেখে নিতে পারবে। 0.51 গ্রাম NH3 ইকুয়াল টু, তার যদি আমরা সর্বসংখ্যা বের করতে চাই পরমাণুর সংখ্যা, তোমরা কী লিখতে পারি? 0.51/17, কারণ NH3 17, তো তার সঙ্গে 4 যদি 4টে আছে এবং অ্যাভোগাড্রো নাম্বার। এটা করলে তোমরা দেখে নাও যে এটাই কিন্তু সব থেকে বেশি হবে, এর বেশি হবে না। পরবর্তীতে একটা আছে হচ্ছে চৌম্বক ভ্রামকের মান দেয়া রয়েছে NiN প্লাসে, N এর মানটা নির্ণয় করতে বলেছে। তো এই যে চৌম্বক ভ্রামকের মান 4.85 দেয়া আছে, এটার একটা সিগনিফিকেন্স কী দাঁড়ায় যে মিউ ইকুয়াল টু যদি 4.85 হয়, তার মানে দাঁড়াচ্ছে যে আমাদের অযুগ্ম ইলেকট্রন সংখ্যাটা 4, অর্থাৎ যদি আমি অযুগ্ম সংখ্যা x ধরে নিই তাহলে সেটা ইকুয়াল টু আমরা 4 লিখতে পারি। অর্থাৎ সম্ভাব্য যে বিন্যাস হতে পারে সেটা হচ্ছে D4 হতে পারে, মানে হচ্ছে +6 জারণ স্তর, অথবা D6 হতে পারে, সেটা হচ্ছে +4 জারণ স্তর। তাহলে মোটামুটি কি হতে পারে? 2 হতে পারে, 4 হতে পারে এবং 6 হতে পারে। এটা হবে উত্তর। তারপরে হচ্ছে কোন ক্ষার ধাতুর হাইড্রাইডের স্থায়িত্ব সর্বাধিক। এটা হচ্ছে থিওরিটিক্যাল একটা প্রশ্ন, এর উত্তরটা হয়ে যাবে কিন্তু LiH, অর্থাৎ অপশান এ। মানে এখানে Li প্লাস যে আকার আছে, Li এবং H এর যে আকার আছে পার্থক্যটা সর্বনিম্ন হয়, সেই কারণে এটা হচ্ছে। এবার হচ্ছে ক্ষারকত্বের সঠিক, এটা হাইড্রক্সাইড দেওয়া আছে সবকটার, N এর হাইড্রক্সাইড, K এর হাইড্রক্সাইড, Mg এবং ক্যালসিয়ামের দেওয়া আছে, তার ক্ষারত্বের সঠিক ক্রম নির্ণয় করতে বলেছে। এক্ষেত্রে সঠিক ক্রমটা হয়ে যাবে কিন্তু বি। এক্ষেত্রে সঠিক ক্রমটা হয়ে যাবে বি, ঠিক আছে। তারপর উষ্ণতার পরিবর্তনে ΔH একটা মান দেওয়া রয়েছে, ΔS এর মান দেওয়া আছে। মান অপরিবর্তিত থাকলে কোন ক্ষেত্রে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে। এক্ষেত্রে একটা থিওরি আছে একটা, যে এটা T গ্রেটার দেন ΔH/ΔS। তো এভাবে যদি এইটার আমরা হিসেব করি সেক্ষেত্রে আমাদের 5-এর উত্তরটা হয়ে যাবে কিন্তু বি। 5-এর উত্তর হবে বি। তারপর জলে pH 3 মাত্রার H2SO4 দ্রবণের আয়নীয় গুণফলের মান কত হবে। তো এটা যদি আমরা সলভ করি, দেখো H2SO4 এর pH বলা আছে 3, H2SO4 এর pH বলে দিয়েছে 3, তাহলে H2SO4 সেখান থেকে S ইকুয়াল টু 10⁻³ করতে পারি আমরা। তো KSP অফ H2SO4 ইকুয়াল টু আমরা লিখতে পারি 4s³। যদি 4s³ করি, পুরো ক্যালকুলেশন করলে আমাদের আসে 5 × 10⁻⁻10, 5 × 10⁻⁻10 আসে। দেখো কোন অপশানে আছে? অপশান সিতে আছে। পরবর্তী মাইক্রোফসমিক লবণের সংকেত, এটা থিওরিটিক্যাল একটা প্রশ্ন, এটার উত্তরটা হয়ে যাবে তোমাদের 7-এর বি, এই অপশানটা কারেক্ট। আলোক সক্রিয়তা সম্পর্কে কোন উত্তরটি সঠিক? উত্তরটি সঠিক এই কারণেই, দেখো 3 আর 4 কোথায় আছে? 3 আর 4 এটা সঠিক। তার কারণ হচ্ছে 3 আর 4 যৌগে প্রতিসাম্য তলটা অনুপস্থিত আছে। 3 নম্বর আর 4 নম্বরে এটা আর এটাতে প্রতিসাম্য স্থলটা অনুপস্থিত আছে, অর্থাৎ সি হবে 9। এর একটা পদ্ধতি দেওয়া আছে রূপান্তরণের জন্য, সঠিক একটা 4টে অপশান দেখো পরবর্তী পেজে আছে। কোনটা ব্যবহার করলে সুবিধা হয়? এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু ডি, A ও B উভয় ব্যবহার করলেই কিন্তু সুবিধা হবে, অসুবিধা হবে না। কোন দ্রবণটির হিমাঙ্ক সর্বনিম্ন? আয়নায়ন মাত্রা দেয়া আছে 80%। তাহলে হচ্ছে এখানে আমাদের বের করতে হবে যে কোনটা কণা সংখ্যা সর্বোচ্চ। এই যে 4টে অপশান আছে, এই 4টের মধ্যে এটাতে কিন্তু কণার সংখ্যা সর্বোচ্চ। যদি কণার সংখ্যা সর্বোচ্চ তাহলে দ্রবণটির হিমাঙ্ক সর্বনিম্ন হয়ে যাবে। এটা থিওরিটিক্যাল একটা পার্ট, সহজ এরকম টাইপেরই তোমরা কিন্তু প্রশ্ন পাবে। A+B অর্থাৎ প্রোডাক্ট তৈরি হচ্ছে, এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হলো বিক্রিয়ার হার দ্বিগুণ হয়,
এবির উভয়ের গাঢ়ত্ব দ্বিগুণ করা হলে বিক্রিয়ার হার 8 গুণ হয় বা 8 গুণ বৃদ্ধি পায়। এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রমটা কি হবে? এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো আমরা প্রথমে কি লিখছি? প্রথমে আমরা লিখি এ প্লাস বি, সেখান থেকে আমরা পাচ্ছি কি পি, অর্থাৎ প্রোডাক্ট পাচ্ছি। তাহলে আর ইকুয়াল টু ফার্স্ট ফেজে কি বলা হচ্ছে? কনস্ট্যান্ট। এর জন্য আমরা লিখতে পারি আলফা, বির জন্য আমরা লিখব বিটা, সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তারপরে যদি আমরা 2r বেড়ে গেছে, সেক্ষেত্রে আমরা লিখব কে 2a, অর্থাৎ অঙ্কে যেরকম দেয়া রয়েছে, প্রবলেমটা যেরকম আছে, বি তার বিটা, তাহলে এটা হচ্ছে 2 নম্বর। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আলফা ইকুয়াল টু কত আসছে? 1 আসছে। আলফা ইকুয়াল টু 1 আসছে, দেখো 1 আছে, 11 11টা সি হবে। পরবর্তী 12 প্রশ্ন, FeOH হোল 3 সলের তঞ্চনে কোনটির ক্ষমতা সর্বাধিক? তো তঞ্চন ক্ষমতা যদি আমরা ক্যালকুলেশন করি, তঞ্চন ক্ষমতার একটা সিরিজ আছে, Cl মাইনাস, তারপরে SO4 মাইনাস 2, তারপরে PO4 মাইনাস 3, তারপরে হয় FeCN হোল 6 আর 4 মাইনাস। তো এক্ষেত্রে তাহলে উত্তরটা তোমাদের হবে 12 ডি। এক্ষেত্রে উত্তর হবে 12 ডি। আচ্ছা, নিম্নোক্ত যৌগগুলির অম্লত্ব সঠিক ক্রম, অম্লত্ব সঠিক ক্রম, এক্ষেত্রে উত্তরটি হবে 13-র উত্তরটি আমরা করতে পারবো এ, এইটা হবে উত্তর। তার কারণটা কি? যদি প্যারা অবস্থানে NO2-র ই ঘনত্বর হ্রাসের প্রবণতা সর্বোচ্চ প্যারা পজিশানগুলোতে, আবার প্যারা পজিশানে CH3 গ্রুপ যেগুলো থাকে তার প্লাস আর প্রভাব বেশি ক্রিয়াশীল, তো সেই বেসিসে আমাদের এই অপশানটা কারেক্ট হবে। 14, তীব্রতর ব্রোনস্টেড ক্ষারক কোনটি? তীব্রতর ব্রোনস্টেড ক্ষারক কিন্তু এই ডি, অর্থাৎ 14 হয়ে যাবে ডি। ঠিক আছে, তার কারণ হচ্ছে এক্ষেত্রে যেটা এন পরমাণু যেটা রয়েছে এই জায়গাটা, তার যে সংকর আয়নটা কি হয়ে আছে? sp3 হয়ে আছে। তারপরে পরবর্তী প্রশ্ন, পাইরিডক্সিনের প্রচলিত নাম, এটা একদম একটা থিওরিটিক্যাল প্রশ্ন। পাইরিডক্সিনের প্রচলিত নাম হচ্ছে ভিটামিন B6। একটি শূন্যক্রম বিক্রিয়ার হার প্রতি 10 ডিগ্রি উষ্ণতার বৃদ্ধিতে দ্বিগুণ হয়। উষ্ণতা যদি 20 থেকে 100 করা হয়, সেক্ষেত্রে হার কত গুণ বৃদ্ধি পাবে? সেক্ষেত্রে হার কত গুণ বৃদ্ধি পাবে? উত্তর হবে কিন্তু 256, অর্থাৎ 256 গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবার যদি আমরা আর ফাইনাল ইকুয়াল টু আর ডট ইনিশিয়াল 8 ধরে নিই, তাহলে এখানে আয়ের মানটা কত? আয়ের মানটা 2, তাহলে 2 এর পাওয়ার কত হবে? 8, 2 এর পাওয়ার 8 হলে কত হয়? 256 হয়, উত্তর 256। তারপরে দেখো TiF62 মাইনাস COF6 মাইনাস 3 Cu2Cl2 NiCl হোল NiCl4 মাইনাস 2, এর যে বর্ণহীন বা বর্ণহীন যৌগ বা আয়নগুলো কোনগুলো? ঠিক আছে, এবার যেগুলো দেখবে হাফ ফিল্ড বা যেগুলো দেখবে তোমার ফুল ফিল্ড, সেক্ষেত্রে আমরা বর্ণহীন যৌগ খুব সহজেই বের করতে পারবো। তাহলে এখানে উত্তরটা হয়ে যাবে কিন্তু কি বি, এক্ষেত্রে উত্তরটা হবে বি, এক্ষেত্রে উত্তরটা হবে বি, 17-র ক্ষেত্রে উত্তর হবে বি। নিম্নলিখিত কোন অ্যাসিডগুলি গ্রিগনার্ড বিকারক দ্বারা প্রস্তুত করা যায়? গ্রিগনার্ড বিকারক দ্বারা প্রস্তুত করা যায়, এক্ষেত্রে 18-র উত্তর হবে ফর্মিক অ্যাসিড। তো উপরে এটা কিন্তু তোমরা ভালো করে একটু দেখে রাখো যে Ti+4, Ti+4 যে পার্টটা আছে এখানে, এই Ti+4 হবে, সে কিন্তু D0 হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো Cu+, সেখানে Cu+এর ক্ষেত্রে সেটাও কিন্তু D10 হয়ে যাচ্ছে, এই কারণে কিন্তু উত্তরটা কি হয়ে গেল? বি, উত্তরটা হয়ে গেল বি। তারপর আমরা 18 করে নিলাম। 19, নিম্নলিখিত কোন যৌগগুলিতে SN1 বিক্রিয়া সঠিক ক্রম? SN1 বিক্রিয়া সঠিক ক্রম, দেখো এই জায়গাটা বিক্রিয়া সঠিক ক্রম হবে এটা বি, অপশান বি। তার কারণ কি? তার কারণ হচ্ছে যখনই তোমার প্যারা অবস্থান বা পি অবস্থানে এই গ্রুপটা থাকে, OCH3 গ্রুপ থাকে, তার ক্ষেত্রে প্লাস আর প্রভাবটা সক্রিয় হয়। আবার যদি একই গ্রুপ যদি তোমার মেটা পজিশানে থাকে, তখন সেক্ষেত্রে তারা কি দেখায়? প্লাস আই শো করে, এই কারণবশত এইটা উত্তর হবে। তারপর 20-র ক্ষেত্রে কেলাস বিভাজন তত্ত্ব বা CFT অনুসারে এই যে জটিল যৌগের কেন্দ্রীয় পরমাণু বা আয়নটির ইলেকট্রন বিন্যাস কি হবে? আয়নটির ইলেকট্রন বিন্যাস কি হবে? দেখো এক্ষেত্রে উত্তরটি হবে কিন্তু বি, এক্ষেত্রে উত্তরটি হবে বি।
তার কারণ কি, যে সিএন, এই যে সিএন মাইনাস, এটা হচ্ছে একটা তীব্র ক্ষেত্র প্রভাবক সংলগ্ন, তাই এটা T2G-তে চলে আসবে। তারপরে হচ্ছে দেখো প্যালাডিয়াম 46-এর N+L = 5 যুক্ত ইলেকট্রনের সংখ্যা কত? যুক্ত ইলেকট্রনের সংখ্যা, তাহলে এইটার ক্ষেত্রে যুক্ত ইলেকট্রন কোথায় কোথায় থাকতে পারে? 5s-এ থাকতে পারে, তারপরে তোমার 4p-তে থাকতে পারে, আর 3d-তে থাকতে পারে। তো এক্ষেত্রে উত্তরটি কী হয়ে যাবে? উত্তরটি হয়ে যাবে কিন্তু 16। এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে 16, ঠিক আছে। তারপর পিএইচ হচ্ছে 11 মানের 100 ml CaOH2 জলীয় দ্রবণ প্রস্তুতিতে কত গ্রাম CaOH2 প্রয়োজন? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমরা কি বলতে পারি? এই প্রশ্নটা আমরা কি করে করব? দেখো এর পিএইচ বলা আছে কত? পিএইচ বলা আছে কিন্তু 11, পিএইচ বলা হয়েছে 11। তো সেক্ষেত্রে CaOH2 এটা যদি আমরা কি লিখতে পারি? এটা আমরা লিখতে পারি 10⁻³ ডিভাইডেড বাই 2। আর প্রশ্নানুসারে 10⁻³ ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই 74 ইন্টু 100। যদি এইভাবে আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে W2-র মানটা আমরা খুব সহজেই পেয়ে যাব, তোমরাও খুব সহজে W2-র মানটা পেয়ে যাবে। তো 22-এর তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমাদের উত্তর কত আসছে, 22-এরটা কমেন্ট করবে অবশ্যই। তারপর 23, আম্লিক মাধ্যমে 14.7 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেটের বিজারণের জন্য কত পরিমাণ অক্সালিক অ্যাসিডের প্রয়োজন? কত পরিমাণ অক্সালিক অ্যাসিডটা প্রয়োজন হবে? এক্ষেত্রে উত্তরটা কি হবে? এক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু সি, 13.50 গ্রাম। তোমরা করবে কি করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো EK2Cr2O7 ইকুয়াল টু EH2C2O4, এটা তাহলে এদিকে আছে কত কত বলেছে দেখো, এদিকে যদি হিসেব করি 49 আর এদিকে হচ্ছে 45। তো এইভাবে যদি এইটা আছে 49 গ্রাম, এটা আছে 45 গ্রাম, তো হিসেব করলে আমাদের চলে আসে 13.50। তারপরে কোনটি তীব্রতম বিজারক পদার্থ? কোনটি তীব্রতম বিজারক পদার্থ? এক্ষেত্রে উত্তরটি কি হবে? এক্ষেত্রে উত্তরটি হবে 24-এর বি, ক্রোমিয়াম। ক্রোমিয়াম হচ্ছে তীব্রতম বিজারক পদার্থ। আচ্ছা, তারপর 25-এর প্রশ্ন, কোন উক্তিটি সঠিক? PbR6- এর অস্তিত্ব নেই, PCl6- এর অস্তিত্ব নেই, PbR6- এর অস্তিত্ব নেই। এই যে প্রশ্নগুলো আছে কোনটা সত্যি জিজ্ঞেস করেছে। Br আর যে আই হয়, Br আর আই বড় হওয়ার কারণে PbR6- আর Pi6- এর অস্তিত্ব থাকবে না। তাহলে দেখো অপশান কোনটা হবে? 25-এর ডি হয়ে যাবে উত্তর, 25-এর ডি। তারপর থায়োসালফিউরিক অ্যাসিড এবং ডাইথায়োনিক অ্যাসিডে উপস্থিত 3 প্রকার এস পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করতে বলেছে। এক্ষেত্রে এটা একটা থিওরিটিক্যাল, তোমরা করতে পারো 266, অর্থাৎ অপশান এ। মেলানিন কোন দুটি যৌগের সংঘননের ফলে উৎপন্ন হয়? মেলানিন কোন দুটি যৌগের সংঘননের ফলে উৎপন্ন হয়? উত্তর হয়ে যাবে এ, 27-এর এ। তারপর দেখো 28-এ এরকম একটা অর্গ্যানিক পার্ট দেয়া আছে, এটা একটা হ্যালোফর্ম বিক্রিয়া। এই হ্যালোফর্ম বিক্রিয়াটায় শুধুমাত্র কারা অংশগ্রহণ করে? হ্যালোফর্ম বিক্রিয়ায় শুধুমাত্র অংশগ্রহণ করে কিন্তু এই পার্টটা শুধুমাত্র অংশগ্রহণ করে। যদি এই পার্টটা অংশগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? RCOCH3, সেখানে যদি আমরা NaOCl দিই তাহলে প্রোডাক্টটা দাঁড়ায় RCOONA প্লাস CHCl3। দেখো এক্ষেত্রে কোন অপশানে আছে? এক্ষেত্রে 28-এর উত্তরটা হয়ে যাবে কিন্তু বি, এই অপশানে কিন্তু এটা আছে। তারপর 29-এর দাগ, 29-এ আরও একটি অর্গ্যানিক পার্ট আছে। এবার এই অর্গ্যানিক পার্টের ক্ষেত্রে আমরা একটা থিওরি তোমাকে বলে দিই, সেটা হচ্ছে NH2 যে গ্রুপটা, এই যে গ্রুপটা আছে, এটা একসাথে অর্থ গ্রুপ এবং প্যারা দুটোকেই নির্দেশ করে। অর্থ গ্রুপ প্যারা গ্রুপ দুটোকেই নির্দেশ করে এবং আম্লিক মাধ্যমে
অ্যালাইল যে এইচ পরমাণু থাকে তার দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়। যদি তার দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায় তো সেক্ষেত্রে উত্তরটা কোনটা হয়ে যাবে? উত্তরটা হয়ে যাবে ডি। তারপর লাস্ট প্রশ্ন, যে নিম্নলিখিত কোন যৌগটি ওজোনোলাইসিসের ফলে 5 কিটো 2 মিথাইল হেক্সান্যাল উৎপন্ন করবে? এক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু 30-এর বি, অর্থাৎ এই যৌগটা পার্টিকুলার এই 5 কিটো 2 মিথাইল হেক্সান্যাল উৎপন্ন করবে। যদি আমরা দেখি, দেখো এই যে যৌগটা যদি আমরা লিখি CH3 যদি করি, তাহলে এই যে বন্ড আছে এই বন্ডটা কিন্তু ভেঙে যাবে, মানে এই যে বন্ড দেখতে পাচ্ছ এই বন্ডটা ভেঙে যাবে। এই বন্ডটা ভেঙে গেলে ওজোনোলাইসিস করলে আমরা কি পাবো? CH3 পাবো, CO পাবো এরকম, তারপরে CH2 পাবো, CH2 পাবো, আবার CH পাবো, সেখান থেকে আবার CO পাবো, H পাবো, আর এখানে এই জায়গাটা একটা CH3 পাবো, সেটার নামই হচ্ছে 5 কিটো 2 মিথাইল হেক্সান্যাল। তো মোটামুটি তোমাদের এই পার্ট 1 কমপ্লিট করলাম আমি আজকে একটা কেমিস্ট্রি পেপারে। পরবর্তীতে তোমরা পাবে যে ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3। তাই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং যারা নতুন তারা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও পাওয়ার জন্য। এই যে পার্টিকুলার ভিডিওটা শুধুমাত্র WBJEE নয়, এটা কিন্তু জেন পাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ জেন পাসের সিলেবাস এবং তোমাদের WBJEE সিলেবাস কিন্তু সেম আছে।